ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে তাকে জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে। এবার কি শাকিব অপু সংসারে আবার নজর দিচ্ছেন শবনম বুবলি? বিস্তারিত জানাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও পড়ার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। এবার কি শাকিব অপু সংসারে আবার নজর দিচ্ছেন শবনম বুবলি? বিস্তারিত জানাচ্ছি, সাথেই থাকুন। দীর্ঘ 7 বছর পর সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস একসাথে সংসার করছেন, যা অপু বিশ্বাসী বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। তাছাড়া অপু বিশ্বাস যে এবার শাকিব খানের বাসায় ঈদ পালন করেছেন, এটা আমরা সবাই জানি। তো ভিউয়ার্স, সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন, শবনম বুবলি মিডিয়াতে প্রকাশ করেছেন যে তার হাতে রান্না করা হাঁসের মাংস নাকি শাকিব খান খেতে খুব পছন্দ করেন। এখন ভক্তরা তো খুবই কনফিউশন আছে যে শাকিব খান কার কাছে আছে, শবনম বুবলি নাকি অপু বিশ্বাস। তো ভিউয়ার্স, আমরা কিন্তু জানি যে শাকিব খান এবং অপু বিশ্বাসের ডিভোর্স কাগজে কলমে হয়নি। শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স পাঠানোর পর অপু বিশ্বাস সেখানে সাইন করেনি। ডিভোর্স পাঠানোর পর মিরপুরে যে বৈঠক হয়েছিল, শাকিব খান সেখানে ছিলই না। অপু বিশ্বাস এবং শাকিব খান ডিভোর্স ছাড়াই আলাদা হয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, দীর্ঘ 7 বছর পর অপু বিশ্বাস আর শাকিব খানের সম্পর্ক এতটাই কাছাকাছি যে শবনম বুবলি এটা সহ্য করতেই পারছে না। তাই তো বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে দর্শকদের বোঝাতে চাইছেন যে শাকিব খান তার কাছেই আছে। আমরা সবাই দেখেছি শবনম বুবলি ম্যাডাম বানিয়ে গল্প বলতে গিয়ে অনেক জায়গায় ভুল করে ফেলেছেন, যে ভুলগুলো অপু বিশ্বাস ম্যাডামই ধরিয়ে দিয়েছে। তাছাড়া শাকিব খানের পরিবার কিন্তু অপু বিশ্বাসের পাশেই আছে। বর্তমানে অপু বিশ্বাসের মা বাবা কেউ নেই, যে কারণে শাকিব খানের বাবা মার অপু বিশ্বাসের প্রতি একটু আলাদা টান আছে। অপু বিশ্বাস কিন্তু আগেই শাকিব খানের বাবা মার কাছে ক্ষমা চেয়েছেন, আর অপু বিশ্বাস কিন্তু রোজার মাসে শাকিব খানের বাবা মার সাথেই থেকে রোজা পালন করেছেন, এটা আমরা সবাই জানি। তাছাড়া এবার ছেলে জয়কে নিয়ে আমেরিকায় সেটেল হওয়ার কথাও ভাবছেন তারা দুজন, শাকিব খান এবং অপু বিশ্বাস। ওদিকে শবনম বুবলি এগুলো সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় তালবেতাল কথা বলে আলোচনার সৃষ্টি করছেন। কিন্তু একটা কথা হচ্ছে, বুবলি ম্যাডাম, আপনি যতই তালবেতাল কথা বলেন না কেন, শাকিব খানকে দোষারোপ করে শাকিব খানকে পচিয়ে কখনোই আপনি শাকিব খানের কাছে যেতে পারবেন না। অপু বিশ্বাস ম্যাডাম শাকিব খানকে সত্যিকারে ভালোবাসে, যার কারণে শাকিব খানের প্রতি তার প্রচুর সম্মান আছে। তো ভিউয়ার্স, এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে তাকে জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে। তারা এখানে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি হয়ে কতটুকু সময় দিতে পারবে সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরেও আমরা আশা করবো যে এখানে আসবে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বা যারা এক্সিকিউটিভ কমিটিতে আসবে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করবো। নতুন কিছু ইনভেন্ট করবে শিল্পীদের জন্য, এই এফডিসির জন্য, এই ইন্ডাস্ট্রির জন্য তার নতুন কিছু ইনভেন্ট করবে, নতুন কিছু আশা করবে। এবং আগে যেরকম নতুন শিল্পী আবিষ্কার করা হতো, সেটাও তো বন্ধ হয়ে গেছে, সেটাও আমরা দেখেছি। তো এই সমস্ত কাজগুলো করার আছে, অনেক কিছু আছে। এবং ভালো সেট, ভালো লোকেশন, এগুলো তৈরি করাও সরকারের কাছ থেকে বের করে নিয়ে আসা, দাবি করা, এগুলো দরকার। এই একই এই সব সিনেমাতে এফডিসির দেওয়াল দেখি, এফডিসির দরজা দেখি, এফডিসির গেট দেখি, সব সিনেমাতেই এইগুলো ভালো লাগে না। এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। যে জন্য নতুন যারা তৈরি করছে সিনেমা, তারা কিন্তু ভেতরে কাজ করে না। আমি কিন্তু কাজ করে যাচ্ছি, ভিতরে আসা হয় না, ওই বাইরে কাজ হয় এখন। তো সেগুলোর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, হয়ে যাবে। অনেকে নেতৃত্বটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু না, নেতৃত্বকে আমি প্রাধান্য দিচ্ছি, কিন্তু আমি একটা কথা একটু আগেই বলেছি যে যারা খুব ব্যস্ত শিল্পী,
তারা যদি প্রেসিডেন্ট হয়, জেনারেল সেক্রেটারি হয়, তাদের কাছ থেকে আমরা কতটুকু সময় পাবো? তারা তো সেই সময়টা দিতে পারবে না, তারা তো 3 শিফটে কাজ করে। তো সুতরাং সেভাবে আমাদের চিন্তা করতে হবে যে যারা কাজ করবে, যে যাদের কাজ করার দক্ষতা আছে, যাদের কাজ করার মানসিকতা আছে, সেই সব মানুষগুলোকে আমরা যদি দাঁড় করাই এবং তাদেরকে যদি আমরা মানে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কাজের আশা করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা সম্পন্ন। অবশ্যই। একটা প্রশ্ন রাখতে হ্যাঁ, চাই, বলেন। সেটা হলো যে চলচ্চিত্র আমরা এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো আমরা সিনেমা হলে দেখি, সেই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায় না এবং সেইভাবে সাড়া পড়ে না। এই ব্যাপারটা আপনি আসলে কি মনে করেন? এইটা তো নানান রকম সমস্যা মাঝখানে হয়েছিল, জানেন বোধহয়, যে না সিনেমা নিয়ে, সিনেমার কন্টেন্ট নিয়ে, তারপরে কোয়ালিটি নিয়ে, অশ্লীলতা নিয়ে অনেক কিছু সমস্যা হয়েছিল একসময়। সেখান থেকে তো অনেকে বেরিয়ে এসছে এবং এখানে এফডিসির সবাই কমপ্লেন করে যে ক্যামেরা এতটা থেকে এতটা, তার বাইরে 1 মিনিটও ক্যামেরা রাখা যাবে না। তারপরে আরও কমপ্লেন আছে যে এসব এখানে ডেভেলপমেন্ট হয়, এখন তো ডেভেলপমেন্টের সমস্যা কম, এখন বাইরেই করা হয় এগুলো, কাজের ভিতরে কিন্তু এসব কাজ করাও হয় না ইদানিং। তো এই সমস্ত তাও এফডিসিতে যারা চাকরি করেন তাদেরকে সঙ্গে নিয়ে গেলে তাদেরও ওভারটাইমের প্রশ্নগুলো আসে। এই যে প্রশাসনিক জটিলতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে এফডিসি শুড বি এ প্লেস ফর দ্য ক্রিয়েটার্স, এইটা আমার কথা। এখানে অফিসে চাকরি করে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে অভিনেত্রীরা, মানে আমরা দেখছি যে বাইরে থেকে কিন্তু শিল্পী আসছে, অহরহ শিল্পী আসছে এবং বর্তমান সময়ে এসে গল্পকেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে, বাইরে থেকে আর্টিস্ট নেওয়া হচ্ছে, নায়িকা নেওয়া হচ্ছে। মানে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন যে আমাদের? না, যিনি নাটকটি পরিচালনা করবেন তিনি তার পছন্দ মতো শিল্পী নেবেন, এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। এখন ধরেন আমরা যে বড় বড় যারা মেকার ছিলেন তাদের কাছে দেখেছি, তারা অনেককেই নতুন শিল্পী নিয়ে এসে ইন্ট্রোডিউস করেছেন এবং তারা জগৎ বিখ্যাত শিল্পী হয়েছেন। এটা তো কোনো অসুবিধা নেই, এটা কোনো আমি কোনো আপত্তিও দেখি না এটার মধ্যে। একটা প্রশ্ন করবো, সেটা হলো বর্তমান সময়ে এসে শাকিব খান, বাংলাদেশের শাকিব খান সিনেমা দিয়ে বাইরের দেশে প্রশংসা করাচ্ছে। মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো না? এটা আমাদের শিল্পীরা বাইরে প্রশংসা করালে এটা তো আমাদেরই আনন্দ হওয়ার কথা, আমাদেরই ভালো লাগার কথা, তাই না? আমাদের একটি শিল্পী বাইরে যে কোনো ভালো কাজ করলে এবং তার কোনো পুরস্কার পেলে এটা আমাদের আনন্দের ব্যাপার, নিশ্চয়ই। এখানে কোনো শাকিব খানকে নিয়ে একটু আপনার শাকিব খান গুড আর্টিস্ট, আমি তো বলেছি। আর শাকিব তো ভালো শিল্পী। ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে তাকে জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে, থেকে যাবে। রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মানুষ। দিদি আরেকটা জিনিস, এই যে এখন রাজকুমার কিন্তু 2টা, বড় না ছোট? বড়টাই। আমার কাছে তো ছোট রাজকুমারের কথা আমি ভেবে বললাম যে আমার ভালোবাসার মানুষ। বড় রাজকুমারকে কিভাবে দেখছেন চলচ্চিত্রে? বড় রাজকুমারের জন্য তো সবচেয়ে বড় জাজ এবং ভালোবাসার মানুষ তো দর্শকরা। তো এখানে আমার বলার আর কোনো স্কোপই থাকে না। দিদি, বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ছোট রাজকুমারকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আসলে এটা ঘটনাটা কি? আমি পড়াশোনার জন্য নাকি অন্য কোনো কারণে? না, অবশ্যই পড়াশোনা। আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দিয়ে বড় হোক, কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র, নোংরামি, গন্ধ এরকম মনে হচ্ছে। তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন, তো তার মঙ্গলেই তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বর্ণনা করে। সিদ্ধান্তটা কি দুজনের পক্ষ থেকে? 100%। এখন কি এর সাথে কি আপনি থাকছেন নাকি ও একাই ওখানে? এই বিষয়ে আসলে পারিবারিক না, আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্রের ফোকাস দেন, আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন, কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা, যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা, সাংবাদিক হিসেবে আপনাদের দায়বদ্ধতা, যে সকল দর্শক ভক্তবৃন্দরা আমাদেরকে দেখে বা আমাদেরকে এই অবধি এনেছে, এবং আপনারাও কিন্তু তার পেছনে না, আপনারাও কিন্তু এসেছেন এই দর্শকদের কারণেই, আপনাদের নিউজ দেখে, আপনাদের কমেন্টস দেখে, সবকিছু দেখে, কন্টেন্ট দেখে। সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতায় নিজেদেরকে ফিরে যাওয়া উচিত। থ্যাংক ইউ। আর নিও না কেউ, হ্যাঁ তোমরা লাঞ্চ করে নাও। ভোট দিয়ে এসে অনেক ভালো লেগেছে। ভোট দিয়ে এসে আসলে ভালো লাগছে।
কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহশিল্পী পরিবারের মানুষ, সকলে আমাদের পরিচিত ফেস, আসলে অচেনা কিছু নেই, তবে দায়িত্বে যেতে হবে, এটা একটা সিস্টেম মাত্র। তো সেই জায়গা থেকে সকলের জন্য আমার শুভকামনা এবং শুভেচ্ছা। That's it. সামনে Thank you. নির্বাচনে আসার কোনো ইচ্ছে আছে? না, নির্বাচনে একদমই আসার ইচ্ছে নেই, কারণ আমি একজন শিল্পী, এটাই আমার পরিচয়। আসলে শিল্পী সমিতি শিল্পীদের কাজটা কি এই যে এত আসলে আমি কাদা সরাসরি আমি চোখে পড়েনি, আমি এই বিষয়ে কিছু জানি না। কাজটা তো শিল্পীদের কাজ, যেমন আমরা যে চলচ্চিত্রের মানুষ, বিএফটিসি নির্বাচন, সুতরাং একটা সিনেমার হচ্ছে গিয়ে নির্বাচন হচ্ছে, আমাদের চলচ্চিত্র করা। তবে একবার একটি কথা বলতে চাই, কোনো একটা মানুষ চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে মানে আমাদের ফ্যান ফলোয়ারদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে, আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা প্লিজ সিনেমার দিকে মনোযোগী হন, সিনেমার আর্টিস্টের দিকে মনোযোগী হন, কোনো চক্রের কথা কখনোই কানে নেবে না। যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন, সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন। বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকরাই আমাদেরকে ডিসাইড করে যায়, এই দিকে আপনারা ফোকাস করবেন, আর কিছুই না। এই যে সহশিল্পীদের সাথে দেখা হচ্ছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, উৎসব হচ্ছে। দিদি এবার নির্বাচন করার কথা ছিল না, একদমই ছিল না, এটা একটা পক্ষ চেয়েছিলেন বা এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন, বাট অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমি পাশাপাশি এটাও বলতে চাই, আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, যেহেতু এখানে তাদের পরিচয় শুধু শিল্পী, যত নারী নন, আর তারা সকলের ভালোবাসার মানুষ। তো আমি চাই ওইসব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসার হয়ে উঠতে পারেনি, তাদের হয়ে। দিদি বলছিলেন যে বিদ্যাশ্রমে আপনি কাজ করতে চেয়েছেন, এটা নিয়ে আসলে আমার বেশ কাছের মানুষ অনেকে শুনেছে, এখনো প্ল্যানিংটা হয়ে ওঠেনি, তাই পরিপূর্ণ ব্যাখ্যাটা আসলে দিতে পারলাম না। থ্যাংক ইউ। দিদি এই ঈদের সিনেমার দেখেছেন বা কেমন লেগেছে? তো আমি আসলে ঈদের পর থেকে আমি আমার ব্যবসা বা আনুষঙ্গিক কাজ থেকে কিছুটা ব্যস্ত থাকার কারণে না সময় হয়ে ওঠেনি। তবে আজকে নির্বাচন গেল, আর কিছুটা ফ্রি সময় পাচ্ছি, সো আমি এর মধ্যে ইনশাল্লাহ দেখে আপনাদের রিভিউ জানাবো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা জানেন সাকিব অপু আবার এক হয়ে সংসার করুক বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।